এই বিপ্লব দা, কেমন আছো? বৌদি হাই। হাই, ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। আফটার লং টাইম আবার আসলাম, আর এখানে দেখতে পাচ্ছি মানে এক ছাদ, মানে হ্যাপিনেস। এক ছাদ বাচ্চা, এক ছাদ হ্যাপিনেস। আর এখানে অলরেডি পাচ্ছে ঘুমাচ্ছে, যেখানে পাচ্ছে ঘুমাচ্ছে। আমি অলরেডি দেখতে পাচ্ছি 1 2 3 একজন তো মানে কি বাচ্চা ঘুমিয়ে থাকবে। ইভিনিং ওয়াক করে যাচ্ছে কন্টিনিউ। এ কি এ এ কি নতুন গোল্ডি, হ্যাঁ গোল্ডি? হ্যাঁ নতুন। তোমার কাছে এখন যে বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি, তার বাবা মা একটুখানি জানতে চাই, দূর থেকে একটুখানি দেখিয়ে দাও, পয়েন্ট আউট করে দিতে পারো। এই যে একটা মা, বাবা পিকলুকে দিন তো। আর এই যে বাবা। এই যে এটা পিক, এই যে বাবা। বডি কোথায় গেল? বনি বনে। ওকে, এটা বাবা আছে, এই যে বাবা, মা আর একটা মা আছে। দাঁড়াও দেখি ওই মাটা কোথায় আছে। ছিল বডি। তোমার কাছে টোটাল কটা আছে? বড় বড় 8টা, বড় 8টা। এই যে চলে এসে বনি। 7টা এই ফিমেল, যে 1টা মেল। এই বস, বাচ্চা কাছে যা, বাচ্চা কাছে গিয়ে বস। ঠিক বললাম তো? নাইস নাইস নাইস, পুরো একদম ভরা সংসার যেটাকে বলে। বসো। ওই যে আমার বনি, একটা মা, ওই একটা মা। এই যে আমার কাছে যাবে বলে এরকম করছে। আর এদের অলরেডি 12খানা বাচ্চা আছে। আমি আপনারা দেখিয়ে নিতে পারছেন বন্ধুরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লাইন দিয়ে পড়েছে দেখ। সো দাদা, অনেকদিন বাদে এলাম কিছু ইনফরমেশন আর কিছু জিনিস দেখতে। দেখা তো হয়ে গেল, মন ভরিয়ে দিলে দর্শক বিন্দুদের আমাদের জন্য। তো এবার জানতে চাইবো কিছু কিছু কথা, যেন ভাবে কতদিন আছে, কতদিন বাদে এরা এগেইন মা হলো। এ তো আমার কাছে ফার্স্ট টাইম এর লিটার নামলো। আচ্ছা, এর ফার্স্ট টাইম? এর সেকেন্ড টাইম লিটার নেমেছে আমার কাছে। আচ্ছা, আর এই একজন এরও ফার্স্ট টাইম লিটার নামবে, এখন রেডি হয়নি। আচ্ছা, হিটে আছে? না, এ হিটে নেই, এও হিটে, ইনফ্যাক্ট 2-1 দিনের মধ্যে হিটে চলে আসবে। হিটে একজন মিঠি আছে, ওর ফার্স্ট হিটে এসছে। ওকে, মানে সেকেন্ড হিটে এসছে, ফার্স্ট লিটারে। মানে তোমার তাহলে পাইপলাইন একদম ক্লিয়ার আপ টু অক্টোবর অবধি। নাইস নাইস। আচ্ছা, কিছু জিনিস জানবো, কয়ডি রেখেছি, কিছু কিছু জিনিস জানভাবে তোমার দাম কত রেখেছো এই প্রত্যেকটা বেবির? আগে সেটুকুনি ক্লিয়ার করে নিই বন্ধুদের জন্য। দাম আমার যেটা থাকে সেটাই থাকবে বরাবর, 20-র উপরে থাকবে সবসময়। 20-র উপরে? হ্যাঁ। একটু বেশি হয়ে গেল না? না, আরো কম। অনেক জায়গায় তো পাওয়া যায় আরো কমে। যদি ডিমের দাম বা মাংসের দাম বাড়ে, তাহলে আবার বাচ্চার দাম বাড়বে। নাইস, মানে কনফিডেন্স সহকারে দাম বাড়িয়ে যাচ্ছ। দাম তো অবভিয়াসলি এই দাম, মানে এই কনফিডেন্সটা আছে তখনই যখন তোমার কোয়ালিটির উপরে তোমার মানে নিজের যদি আমার ওয়েট কস্টিং থাকে। বাড়ে তাহলে দাম বাড়বে, যদি কস্টিং কমে দাম এটা কমে যাবে। মিটি, এটা হিটে আছে। এটাও হিটে আছে? হ্যাঁ। ও মাই গড। মিটি তোমার কতবার এই নিয়ে হবে? ফার্স্ট টাইম মাদার হবে। ফার্স্ট টাইম? হ্যাঁ। আচ্ছা, এর বয়স হলো আজকে মিঠির 13.5 মাস। ও নাইস। 13 মাস আলটিমেট তো 18 মাস করলে, মানে নিয়ম অনুসারে 10 মাসে এরা ম্যাচিওর করে ফিমেল। আচ্ছা, ছোট ব্রিডে? ছোট ব্রিডে ফার্স্ট হিট আসে 7 মাসে, সেকেন্ড হিট 13 মাসে। সো এবার চলে আসি গোটা টুকরো প্রশ্ন। প্রশ্নটা হলো গিয়ে যে আসল নকলের এই দুটো একটা দ্বন্দ্ব অলওয়েজ থেকে যায়। অনেকে নাক দিয়ে অনেকে তোমার নাক টিপে দেখায়, আঙ্গুল দিয়ে দু আঙ্গুল দেখিয়ে দেখায়। তো তোমার কাছে আলাদা কি আছে, কি করে জানবে যারা একদম কিছু জানে না? আমারই মতো। আমার কাছে মেন যেটা আছে সেটা হলো, আমি জেনারেলি দেখি নাকের টিপ থেকে মাথার পিছন দিকটা অবধি কতটা লম্বা। মাথার পিছন বলতে? নাকের রেশিওটা হবে 1/4 অথবা 1/5। ওকে। মাথার পিছনটা মানে এর যেখান থেকে ঘাড়টা শুরু হচ্ছে, আচ্ছা, এই খুলিটা যেখানে শেষ হচ্ছে, ধরো এই পয়েন্টটা, এই পয়েন্ট অবধি বুঝেছি। দিয়ে আমি এটার যে রেশিওটা এখান থেকে ওদের মানে এই ডিস্টেন্সের মধ্যে নাকের রেশিওটা হবে 1/4 অথবা 1/5। সেক্ষেত্রে মানে যদি আমি সেন্টিমিটারে আসি, তাহলে 1 সেন্টিমিটার থেকে নিয়ে 2.5 সেন্টিমিটার অব্দি শিরজুর নাক লম্বা হয়। ওকে ওকে। আর নেক্সট হলো গিয়ে এদের দেখো ডাইরেক্টলি চলে এসে এদের পশমে, কারণ পশমের ক্ষেত্রে কি হয়, এদের এই যে গরম পড়ছে, হিট স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে। শিরজুর ক্ষেত্রে পশম নিয়ে কোনো অসুবিধা হয় না। শিরজু বরঞ্চ পশম কাটলে হিট স্ট্রোক হওয়ার চান্সটা বেশি থাকবে। বাট কেন এদের যে লম্বা কোট যেটা আছে না, সেটা হিট ইনসুলেটরের কাজ করে, আইদার ঠান্ডার জন্য অথবা গরমের জন্য। ওকে। আর ইনফেকশন যেভাবে কানে অনেক সময় হয়, কানে ইনফেকশন হয় লম্বা, যেহেতু এদের ফ্ল্যাট কান থাকে, এদের তো খাড়া কান নয়,
কানটা সবসময় এদের ডাউন সাইডেই থাকে, তো সেক্ষেত্রে এদের কানটাকে একটু পরিষ্কার করতে হবে সপ্তাহে অন্তত একবার করে হলেও ভালো, দুবার করে হলে তো খুবই ভালো, নইলে সপ্তাহে একবার করে কানটাকে পরিষ্কার করতে হবে। আর কিছু ফুড আছে সেগুলোকে অ্যাভয়েড করলে মোটামুটি এদের কানটাকে ঠিক রাখা যায়। হ্যাঁ, ফুড বলতে গেলে দেখো, যেমন আমার কাছে সময় প্রশ্ন আছে তোমার জন্য, শিশু বাচ্চার জন্য সেরা ডগ ফুড কোনটা আছে, যেমন সেরিব্রাল বা কমার্শিয়াল ফুড সাথে না, আমি তোমার generally বাড়ির খাবার? আমি হোমমেড ফুডটাই বেশি প্রেফার করি কমার্শিয়াল ফুডের থেকে, বা ড্রাই ফুডের থেকে হোমমেড ফুডটাই আমি বেশি প্রেফার করি। আচ্ছা, সেক্ষেত্রে ব্র্যান্ড নেম আমি কিছু বলবো না, তবে করতে পারে অনেকের হয়তো হোমমেড ফুড বানানোর জন্য সময়টা দেওয়া উচিত, সেটা হয়তো সে দিতে পারবে না, বা এদের এমন কিছু সময় লাগে না, একটু আধ ঘন্টা সময় বার করলে এদের জন্য এনাফ। ওকে। আচ্ছা, তোমার এখানে কটা মেল কটা ফিমেল আছে বেবিদা? আছে আমার কাছে এখন 4টে মেল আছে, 8টা ফিমেল। 4টে মেল 8টা ফিমেল। 4টে মেল আর 8টা ফিমেল। আর এই যে বাচ্চাগুলোকে তোমার কতদিন, মানে দিনে কতবার তোমার দিচ্ছ, আর কতটা পরিমাণে খাবার? এরা তো এখন এই মুহূর্তে 7বার খাবার খাচ্ছে, ধরো 3বার বাইরের খাবার খাচ্ছে আর 4বার মায়ের দুধ খাচ্ছে। পরিমাণ বলে কিছু নেই, এদের যতটা পেটে ধরে এরা ততটাই খায়। আচ্ছা, আলাদা করে পরিমাণ করে এদের দিই না। তো এরা তখন বাচ্চা আর তোমার কাছে অ্যাডাল্ট দুটোই আমি দেখতে পাচ্ছি। এই দুটো ভ্যারিয়েশনের মাঝখানে এদের যে ট্রেনিংটা থাকতো, যেটা তুমি আগে ফেস করেছো আর এখন যেটা করবে অবভিয়াসলি, তো আর যারা নেবে, তো তাই জন্য কিছু গাইডেন্স বা তোমার ইয়েটা একটু ইয়েটা কি আছে ট্রেনিং এর জন্য? ট্রেনিংটা পটি ট্রেনিং মেনলি ফর, ওটাই তো তোমার তো একটা হেক্টিক থাকে। পটি ট্রেনিং দেখো, এবারে যে ফ্ল্যাট কালচারের মধ্যে এখন বেশিরভাগই এই ব্রিডটা চলছে, সেক্ষেত্রে বাথরুমের পাশে যদি কোনো ব্যালকনি থাকে, বা ব্যালকনি থাকে যদি ফ্ল্যাটে, ব্যালকনিতে সেখানে গিয়ে ও পটি করানো 2-3 দিন 4 দিন ওখানে পটি করলেই ওর অভ্যেসটা হয়ে যাবে। আচ্ছা, মানে 2 থেকে 3 দিনের মধ্যে। যে নরমালি একটা থিওরি আমি বলে দিচ্ছি, ধরো ঘরের ভিতরে কোনো একটা পাপোশ বা এই ধরনের কিছু আছে, এই যে তোমার যে মানে কোট গুলো হয় না নরমালি বড় কুকুরের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে তোমার সামনে কোট আছে, ডাবল কোট বা সিঙ্গেল কোট? হ্যাঁ অবশ্যই, যে কোনো তোমার বাইরের দেশের কুকুর, মানে যেগুলো বরফের কুকুর, সেগুলোতে অবশ্যই ডাবল কোট হতেই হবে। এই দেখো এদের ভিতরে একটা হালকা একদম পাতলা একটা কোট আছে, এই কোটটা থাকবে। এটাই এদের হিট ইনসুলেটরের কাজ করে, ঠান্ডা থেকেও বাঁচাবে, গরম থেকেও বাঁচাবে। ওকে। এবার আমি যদি এদিকে পুরোটাই লোমটা কেটে দিলাম গরমের জন্য, যে ভাবছি যে গরমে লম্বা ভালো থাকবে বা অসুবিধা হবে, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি অসুবিধা হবে লোমটা কাটাবো। পাপ্পি ট্রিম করা যায়, পাপ্পি কাটিং করা যায়। মিঠি লক করে দেবো, লক করে দেবো। আচ্ছা দাদা, এই যে এরা যে এত মানে ছোটখাটো ব্রিড এবং ফ্ল্যাট কালচারের জন্য ওকে থাকে, তো সেভাবে কোনো নয়েজ কিছু নেই এদের, মানে ডেসিবেলটা খুবই কম, ভয়েস যে ডেসিবেলটা খুবই কম, ও ঘরের ভিতরে আওয়াজ করলে বাইরে থেকে শোনা যাবে না। আচ্ছা, খুবই কম, ফ্ল্যাট কালচারের জন্য সব থেকে ভালো জিনিস। আর ধরো কিরকম হলো, একটা সিঙ্গেল পাপ্পি তুমি ঘরে রাখছো, তার আওয়াজ কতটা থাকবে? আমার তো 9টা আছে, আওয়াজ তো শুনতে পাচ্ছ না। এই তো সামনাসামনি আছে, যে যার মতো করে আছে। তো 9টা তোমার একটাতে আর কত ডাকবে? খুব বেশি হলে কেউ যদি ডোর নক করে, তাহলে একটু তো সেটা কুকুরের ধর্মই, যে নতুন কেউ বাড়িতে আসে বা কেউ ডোর নকিং করলে তাহলে সে তো একটু তো চিল্লাবে, কিন্তু সেটা খুবই কম, কয়েক সেকেন্ডের জন্য। বুঝতে তারপর পেরেছি। আর কোনো অসুবিধা কিছু নেই। এরা কি সেপারেশন অ্যাংজাইটিতে ভোগে? না না না, সেপারেশন অ্যাংজাইটিতে ভোগে না। ভুগলে আমার কাছ থেকে যত বাচ্চা যাচ্ছে, এরা একদিন লাগে না আমাকে ভুলতে। এদের আমাকে ভুলতে একদিনও লাগে না, পরের দিন আমি গেলে আমাকে আর চিনতে পারবে না। খুব তাড়াতাড়ি এরা, মানে যে কোনো অ্যাটমসফিয়ারকে খুব তাড়াতাড়ি গ্র্যাব করে নেয়, এরা অ্যাডাপ্ট করে নিতে পারে। একটা বেলা হয়তো সময় লাগবে। আচ্ছা, একটা বেলা সময় লাগবে, কিন্তু তোমার তার মধ্যে দেখবে যে ও ঠিক ওই পরিবেশটাকে ঠিক ও খাপ খাইয়ে নিয়েছে ওর মধ্যে। খুব তাড়াতাড়ি এরা অ্যাডাপ্ট করতে পারে, অন্য ডগের মতন নয়। শিরজুর ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব প্লাস পয়েন্ট। এই হেয়ার ফল হওয়াটা, এটা কি কোনোভাবে বন্ধ করা যায়? না, হেয়ার ফল হওয়া কোনো সময় বন্ধ করা যাবে না। ব্রাশিং করতে হবে ডেইলি। ব্রাশ করলে কি হবে, যে ঝরা লোমগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। তবে অন্য বড় ছোট লোমের কুকুরের থেকে লং হেয়ার কোট ডগ যাদের আছে, তাদের কিন্তু হেয়ার ফলটা কমই হয়। কেন, এদের তোমার যেহেতু হেয়ারটা লম্বা হতে অনেকটা সময় লাগে, তো এদের যদি প্রত্যেক সিজনেই এদের মোল্টিং হয়, হেয়ার ফল হয় বা শেডিং হয়, তাহলে এদের লোম এত বড় হবে না কখনো, লম্বা হতে পারে না।
হলো গিয়ে শিশুর চোখের তলায় অনেক সময় এই যে জল থেকে থেকে যে কালো যে একটা ইয়ে সেটা পড়ে যায়, টিয়ার স্টেন গুলোর জন্য মোছাতে হবে ওকে, এইগুলো মানে tear দিনে stain দুবার গুলো? তিনবার করে মোছাতে হবে। ওকে, তাহলে আলটিমেট হ্যাঁ, কুইকলি আর ইয়ে হয়ে যাবে। ফুডটাকে চেঞ্জ করতে হবে, ফুডের জন্য অনেক ফুডের সময় ক্ষেত্রে হয়। হ্যাঁ, অনেক সময় অ্যালার্জি কিছু কারণ চলে আসে ফুডের জন্য, সেক্ষেত্রে হোমমেড ফুড সব থেকে ভালো। স্টার্চ জাতীয় জিনিসগুলোকে যত কম দেওয়া যাবে তত ভালো। স্টার্চ মিন তোমার রাইস আর রুটি। আচ্ছা, এটা বাচ্চা যত কম অবস্থায় দেবে। এদেরকে কতবার তুমি খাবার কাটি দাও, মানে এদের পরিমাণ হিসেবে কতটা দাও বাচ্চা অবস্থায় মানে এখনকার স্টেজে এখনকার স্টেজে? এদের জন্য কোনো স্ট্যান্ডার্ড পরিমাণ কিছু নেই। এই ধরো দিনে 5 থেকে 6 বার 5 বার ওর মায়ের দুধ খাবে, কি 4 বার মায়ের দুধ খাবে, 3 বার আমি বাইরের তোলা খাবার দিচ্ছি, এবং সেটা পরিমাণটা কতটা আমি বুঝে যাই যে এর পেটটা ভরে গেছে, তখনই আমি খাওয়াটা বন্ধ করে দিই। ওকে, এবার সেটা বোঝার একটা ইয়ে হলো যে এদের পেটটা যখনই ভরে যাবে না, এখানটা চাপ দিলে, ঠিক তোমার হাতের এই জায়গাটা চাপ দিলে যতটা হার্ডনেস থাকবে ততটা হার্ডনেস থাকবে এই পেটটার মধ্যে, তখনই বোঝা যাবে যে এদের খাবার পেট ভরে গেছে। তো মাকে কি দিচ্ছ এখন সময় খেতে? এর মাকে মা কি এখন খাওয়াচ্ছ? 5 বার খাচ্ছে, কি খাচ্ছে? চিকেন, ভাত, ডিম, আর সাথে সবজি। করে ওষুধ? ওষুধ আছে, ভিটামিন, ক্যালসিয়াম, ওকে। এছাড়া তো আর কিছু না। আর ট্রিটমেন্ট হিসেবে কি এমন কতবার করে এদেরকে ডাক্তার চেক আপ বা গিয়ে রাখো? জেনারেলি ডাক্তার চেক আপ আমি এদের মানে মাদারদের জন্য আমার মাসে 6 মাসে একবার করে ডাক্তার চেক আপ করানো হয় ফিমেলদের। আচ্ছা, বাচ্চাদের ডাক্তার চেক আপ করানোর আজ অব্দি দরকার পড়েনি, তবে ভ্যাকসিনটা যেটা হয়, ফার্স্ট ভ্যাকসিনটা আমার বাড়িতে যে ডাক্তার আসেন ওনার সামনেই করানো হয়। তো বাকি উনি দেখেই বলে দেন যে ঠিক আছে, প্রবলেম কিছু নেই। আচ্ছা। আর তুমি বেসিক যে গাইড গুলো থাকে সেইগুলো তুমি ইয়ে করো তো? বেসিক গাইড বাচ্চাদের এখন হওয়ার পর থেকে, হ্যাঁ, যে বেসিক যে গাইড গুলো, যেমন Adoption-এর পিডিপি পর থেকে থেকে? শুরু করে অ্যাডাপশনের পরে তো মাস্ট, কারণ অনেকে বুঝতে পারে না, যারা দেখো আগে পেট প্যারেন্ট হয়েছে তাদের ব্যাপারটা আলাদা। সে যতদিন না পেট প্যারেন্ট হলেই যে সবকিছু জানবে তা নয়। না, সেটাও নয়, আমি বাট breeder একটা বলেই যে আমি সবকিছু জানবো তাও তো ব্যাপার। প্র্যাকটিসের মধ্যে তো আছে, সে জানে যে এটার পরে এটা করতে হয়। এবার বেসিক ট্রিটমেন্ট ইন দ্য সেন্স মানে বলতে চাইছি যে, যেমন ধরে নাও বমি হলো বা জ্বর হ্যাঁ, হলো। সেগুলো তো টুকটাক বলে দেওয়া যায়, ওটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। ওকে। এদের তত কিছু প্রবলেম হয় না সেরকম, খুবই হার্ডি, খুবই স্টার্ডি ব্রিড এগুলো। আর দামের দিক থেকে যদি বলতে হয় দাদা, আচ্ছা, দামের চেয়ে তো বড় একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, বলো। সেটাকে বলে দিই। এই যে প্লেসমেন্ট যখন করো তুমি বেবিগুলোকে, এদেরকে প্রপার ভ্যাকসিন করিয়ে দেন তারপর তুমি করো তো? দুটো ভ্যাকসিন করে দিই আমি। দুটো ভ্যাকসিন করিয়ে, এতে কি হবে, লাভটা কি আছে? লাভটা হলো এদের ইমিউনিটিটা বিল্ড আপ হয়ে যাচ্ছে, নতুন পরিবেশে গিয়ে যদি ফুড কিছু চেঞ্জও হয় বা একটু যদি কিছু চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে এদের কোনো অসুবিধা হবে না। ওকে। মেনলি তো দেখো এদের ভয়ঙ্কর দুটো রোগ, সেটা হলো তোমার একটা হলো পারভো আর একটা হলো ডিস্টেম্পার। তো এই দুটো যাতে না হয়, আরো তার সঙ্গে আরো আরো বাকি ভ্যাকসিন গুলো দেওয়া থাকে, কিন্তু মেনলি এই দুটো রোগই আমাদের এখানে বেশি দেখা যায়, পারভো আর ডিস্টেম্পারটা। বাকিগুলো অতটা বেশি প্রমিনেন্ট নয়, কিন্তু সেক্ষেত্রে কি হয়, তোমার এইগুলো করা থাকলে যার বাড়িতে যাচ্ছে তার কোনো অসুবিধা হবে না। আচ্ছা। আর নিজেরও একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার যে একটা ফুল বিল্ড আপ করে একটা বাচ্চাকে দিচ্ছি। ও তখন থেকে তোমাদেরকে মানে সার্কেল করেই যাচ্ছে কন্টিনিউ ভাবে। এ প্রচন্ড রকমের ছটফটে। তাই বাচ্চাগুলো কি ও হতে চলছে? বাচ্চাগুলো ও ভাবছে যে আমার কবে বাচ্চা হবে আর আমি কবে বাচ্চাগুলোকে নেবো। আচ্ছা, এবার চলে আসি দামে। তুমি কত করে রেখেছো? কোনো 999 এর কেস আছে? না, নয়ের কেস? আমার তো জুতোর দোকান, 1 টাকা কম? জুতোর দোকান তো নয় আমার। দেখো এর মা, ওর মা ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা কার মা? ওটা মা? হ্যাঁ, এর মা ওই যে। আর সবকটা 12টা এখানে কটা আছে? 4টে। ওখানে 4টে আছে, 8টা এখানে। মানে 8টা বাচ্চা। ওরে বাপরে বাপ। সো দাদা, হ্যাঁ, প্রাইসের দিক থেকে যদি বলতে আসি, প্রাইস আমার অলওয়েজ 20 আপ থাকে, সেরকম কোনো অফার কিছু নেই আমার কাছে। উইদাউট অফারে বাচ্চা নিতে হবে। হ্যাঁ। অফার একটাই থাকবে যে বাচ্চা আপনি যেটা পাবেন সেটা ওয়ান অফ দ্য বেস্ট সত্যি হবে। ওকে। এটাই অফার, আর কোনো অফার নেই, আর কোনো জুতোর দোকানে ট্যাগ লাগানো নেই কিন্তু। তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া চাই, আর সাথে করে তোমার লোকেশনটা একটু বলে দাও। ফোন নাম্বার আমার 7017308231, এটা কল নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার 9875548268।
এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর লোকেশন আমার এটা কেওটা ব্যান্ডেল এরিয়া, ঘোষপাড়া। এটা কেওটা ঘোষপাড়া ব্যান্ডেল এরিয়া, ব্যান্ডেল স্টেশন থেকে 15 মিনিটের রাস্তা। আর কেউ যদি নৈহাটি হয়ে আসতে চাই নৈহাটি তখন? থেকে আসতে তাহলে হুগলি ঘাটে নেমে ওখান থেকে টোটো ধরে আসতে হবে, ব্যান্ডেল চার্চের ঠিক পিছন দিকটাতে। মেন লোকেশন যেটা ব্যান্ডেল চার্চ। ওকে, নাইস, থ্যাংক ইউ সো মাচ বৌদি, থ্যাংক ইউ আমাদের এই সময়টা দিলে। হ্যাঁ, পরামর্শ তো সবসময় আছে, অফারে বাচ্চার কোয়ালিটি আর পরামর্শ সবসময়। ওকে দাদা, ভালো থাকো, তুমি আশা ভালো করি। থেকো। থ্যাংক ইউ। আর দেখো বাচ্চাগুলো দেখ, আরেকবার নতুন করে। আমাদের যে রেসপি দুধ খাচ্ছে, কার কোনটা বাচ্চা কোথায় চলে যায় খুঁজে পাওয়া যায় না। এই যে ওর বাচ্চা অর্ধেক ওর কাছে যায়, এর কাছে অর্ধেক আছে, আবার এর বাচ্চা ওর কাছে চলে যায়। চলো গোলু, টাটা, এবার সবাই এইদিকে তাকিয়ে একটা টাটা করে দাও। টাটা।